আসসালামু আলাইকুম। ভেক্টর ক্যালকুলাসের লেকচার 2-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমরা লেকচার 1-এ ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। এই লেকচারটাতে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ যোগজীকরণ বা সমাকলন নিয়ে আমরা আলোচনা করব। তো এই যোগজীকরণ সমাকলনের মেইন যে 3টা সূত্র আমরা ফিজিক্সে অ্যাপ্লাই করব এইটা। এছাড়া অনেক সূত্র আছে, এটা হায়ার ম্যাথে আপনারা অধ্যায় 10 ফার্স্ট পেপার অধ্যায় 10-এ শিখবেন। তো এইখানে 3টা সূত্রের এইখানে যে সি আছে, এই সিকে বলা হয় আমার যোগজীকরণ ধ্রুবক। দেখেন এইখানে 1 নাম্বার আর 2 নাম্বার সূত্রে এইখানে কিন্তু সি আছে, বাট 3 নাম্বার ফর্মুলাতে আমার সি নেই। কেন নেই এইটা নিয়ে একটু আগে ডিসকাশন করব। তো করতে হলে আগে একটু এগুলোর অ্যাপ্লিকেশনগুলো কীভাবে হইতে পারে এটা একটু দেখি, আমরা এটার অ্যাপ্লাই আমরা কীভাবে করব। তো ফার্স্ট 1 নাম্বার সূত্র যেটা আছে, এইটা ল্যাঙ্গুয়েজটা কীভাবে বলবো আমরা, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা উচ্চারণটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে পাই আমি এইটা। তো আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ এক্স এর পাওয়ার 5 ডিএক্স, এইটা এই 5টাকে আমি বলতেছি এন। তো এইটাকে যদি এন বলি, এই সূত্রটা গিয়া বাড়াবাড়ির সূত্র। আমি বলি বাড়াবাড়া সূত্র। এইটাকে গিয়া এক্স এর পাওয়ার 1 বাড়াবা, নিচেও এন এর পাওয়ার, এক্স এর যে পাওয়ারটা আছে n+1 করবেন, নিচেও n+1 করবেন, বাড়াবাড়ি করবেন। তো বাড়াবাড়ি করতে গেলে এক্স এর পাওয়ার এইখানে 5+1 ডিভাইড বাই 5+1 প্লাস সি। যদি আমি আপনাকে বলি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 8 ডিএক্স, কি হবে আমার? এটা সাজায় লিখলে এক্স এর পাওয়ার 6 ডিভাইড বাই 6 প্লাস সি, এইটা এক্স এর পাওয়ার 8+1 ডিভাইডেড বাই 8+1 প্লাস সি, তার মানে এক্স টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 9 প্লাস সি। যদি আমি আপনাকে বলি ইন্টিগ্রেশন অফ এক্স এর পাওয়ার -2 ডিএক্স, তাহলে কি হবে? এক্স এর পাওয়ার -2 প্লাস 1, এখানেও কিন্তু বাড়াবাড়ি করতে হবে, পাওয়ার যাই থাকুক না কেন +1 -2 প্লাস 1 প্লাস সি। তাহলে এক্স এর পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 প্লাস সি, সাজা লিখলে -1/x প্লাস সি। তো মোটামুটি আমরা এখান থেকে দেখতে পারতেছি যে ইন্টিগ্রেশনের বেলায় জাস্ট এইখানে ইন্টিগ্রেশন সাইন এইটা থাকবে, তার সাথে অপারেটর হিসেবে ডিএক্স থাকবে। এইখানে আমি খালি বাড়াবাড়ি করব, পাওয়ারটা উপরে 1 বাড়াবো, নিচে 1 বাড়াবো, মোটামুটি ইন্টিগ্রেশনের কাজ এখানেই কমপ্লিট। কিন্তু এই যে সি দিলাম, এই সি নিয়ে তো আমি আলোচনা করলাম না। তো সিতে আলোচনা যাওয়ার আগে আরো কিছু দেখে নেই, কিছু ম্যাথ আমরা দেখি ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশনের যদি আমি বলি শুধুমাত্র এক্স ডিএক্স, দেখেন এটা কি আছে, ধর আমি এরকম বলি যে 5x ডিএক্স, এটা কি হবে? নর্মালি 5 ডিএক্স, তো কি হবে 5 বাহিরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স 5, এটা করলে কত? x প্লাস সি, তার মানে 5x প্লাস সি। এখন যেই কোশ্চেনটা বারবার ঘুরে স্টুডেন্টদের মাঝে, যে এই সি দিলাম, সি এর আসলে কাজটা কি, এটা অনেকেই হয়তো জানে না। সি এর কাজটা কি এবারে আমি একটু দেখি। নর্মালি আমি যদি এইখানে একটু বড় পরিসরে কাজ করি, ddx অফ এক্স কিউব, ডিফারেন্সিয়েশনের কাজ লাগবে ddx অফ এক্স কিউব প্লাস 2, এটা কত হবে? ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল? নামাও কমাও ইন্টিগ্রেশন ddx অফ এক্স টু দি পাওয়ার n, এর সূত্র ছিল কি nx n-1, নামাও কমাও সূত্র। তাহলে এইটা নামাইলে 3x 3-1, তার মানে কত? 3x স্কোয়ার। এইটা কত? ddx অফ এক্স কিউব প্লাস ddx অফ 2, তাহলে 3x
3 - 1 প্লাস যে কোনো কনস্ট্যান্টকে করলে 0 কত হয় 3x²। এইটার অ্যান্সারও 3x²। দেখেন কনস্ট্যান্ট থাকা অবস্থায় দুইটা ডিফারেন্সিয়েশন করেই পাইছি আমি 3x²। এখন দেখেন আমি যদি 3x² ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ 3x² dx, 3 বাহিরে ইন্টিগ্রেশন অফ x² dx, 3 x এর পাওয়ার 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1 প্লাস c, 3 x³ ডিভাইডেড বাই 3 প্লাস c, তার মানে কত x³ প্লাস c। দেখেন যদি আমি এই 3x² বাদ দেই, x³ প্লাস 2 এইটাকে ডিফারেন্সিয়েশন করলে পান 3x²। আবার 3x² কে ইন্টিগ্রেশন করলে পান কি x³ প্লাস c। দেখেন এইটা আর এইটা, অন্যদিকে 3x² আর এই 3x², এই দুইটার কনসেপ্ট একই। তাহলে মাথায় সেট করেন এই c দিচ্ছি হচ্ছে আমার এই যে 2, এই 2 বসানোর জন্য। ফার্স্ট মাথায় সেট করতে হবে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটার উল্টা। দ্বিতীয় মাথায় সেট করতে হবে এই c দিচ্ছি হচ্ছে এই 2 বোঝানোর জন্য। তো এখান থেকে কোশ্চেন বলতেই পারেন যে কই এইখানে তো 2 ছিল না, তো এইখানে 2 নাই মানে এইখানে 0 আছে। c এর মান ধ্রুবক বলছি, এই ধ্রুবকটা হচ্ছে আমার পরিবর্তনশীল ধ্রুবক। এই c এরও যে কোনো মান হইতে পারে, এক একটা ইন্টিগ্রেশনের জন্য এক একটা কনসেপ্ট। তাহলে এই c দেওয়ার, তাহলে c এর কনসেপ্ট যাওয়ার আগে আপনার মাথায় রাখতে হবে কি ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটার উল্টা। তৃতীয় মাথায় রাখতে হবে এই যোগজীকরণ c দেই হচ্ছে, আমি জানি না এইখানে ডিফারেন্সিয়েশনের পাশে কত আছে, 2, 1, 0, 10, 120, 1 কোটি যাই থাকুক না কেন, এই কত আছে আমি কনফার্ম জানি না। দ্যাটস ওয়াই আমি এখানে c বসাই। এতটুকু আপনাদের মতো করে আপনারা লেখেন। তাহলে আমার মোটামুটি 1 নাম্বার 2 নাম্বার ফর্মুলা নিয়ে কাজ করা শেষ। এবার একটু কাজ করব 3 নাম্বার ফর্মুলা নিয়ে। 3 নাম্বার ফর্মুলায় আমি কোনো সূত্র বসানোর এখানে c দেই নাই, অর্থাৎ এই যে যোগজীকরণ ধ্রুবক এইগুলো আমরা দেই নাই। কেন দেই নাই? এইখানে লিমিট দেওয়া আছে। মাথায় রাখতে হবে লিমিট দেওয়া থাকলে ইন্টিগ্রেশনের আমার যোগজীকরণ ধ্রুবক দিতে হবে না। লিমিটটা কি a b, এইটাকে আমরা বলি হচ্ছে লোয়ার লিমিট, অথবা যে স্থান থেকে যাত্রা শুরু করছে যে স্থানে শুরু করছে, আর এইটা হচ্ছে আমার হায়ার লিমিট যেখানে শেষ হয়েছে। তাহলে আমরা একটু 3 নাম্বার ফর্মুলার ম্যাথ করব। এবার 3 নাম্বার ফর্মুলার ম্যাথ করতে গেলে 3 নাম্বারটা আমরা তো ফর্মুলা সবাই লিখেছি, 3 নাম্বার ফর্মুলা নিয়ে কাজ করি। চলেন দেখেন আমি 3 নাম্বার ফর্মুলাটা লিখছি এরকমের যে ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স এ বি লিমিট ইকুয়াল টু জি অফ এক্স বি এ ইকুয়াল টু জি অফ বি মাইনাস জি অফ এ। এখন দেখেন আমি যদি এখানে ম্যাথ দেই 2 থেকে 3 ফাংশন অফ এক্স এর জায়গায় আমি দিলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। তাহলে এইখানে যদি ফাংশন অফ এক্স এর জায়গায় ডিএক্স দেই, কনসেপ্টটা বুঝেন, এই জায়গায় ফাংশন অফ এক্স এই জায়গায় দেওয়া হয়েছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4।
আমি যদি নর্মালি ইন্টিগ্রেশন করি x⁴ বাড়াও সূত্র 4 + 1 পাওয়ার 1 বাড়াই দিছি, উপরেও পাওয়ার বাড়াইছি নিচেও পাওয়ার বাড়াইছি। তাহলে এই সাথে নর্মাল নিয়মে যদি আপনি ইন্টিগ্রেশন করতেন, যদি আপনার লিমিট দেওয়া না থাকতো তাহলে আমি হেলে দিতাম কি সি। যেহেতু লিমিট দেয়া আছে, লিমিট দেয়া থাকলে সি বসানো যাবে না। এই যে আপনি যেই মানটুকু পাইলেন এইটা হচ্ছে এই জি অফ এক্স, এই পুরোটা হচ্ছে জি অফ এক্স। তো আমি জি অফ এক্সটাকে কি করব, জি অফ এক্সটাকে আমি কনসেপচুয়ালি একটু তো এইখানে আমরা জি অফ এক্স এটা চিন্তা করলে এইখানে আমরা একটু ভাঙায় লিখি, এইখানে এইটা 2 এটা 3, তাহলে x⁵ ডিভাইডেড বাই 5 লিমিট 3 2। এই যে পুরোটাকে এইটাকে আমি বোঝাচ্ছি আপনাদের জি অফ এক্স, এই জি অফ এক্স। তো আমরা 9 10-এ যখন ম্যাথ করতাম তখন আমি যদি কোনো একটা ফাংশন থাকতো ফাংশন অফ এক্স 2x - 3, তাহলে আমি কি লিখতাম ফাংশন অফ 2, তাহলে কত হইতো 2 × 2 - 3 4 - 3 মানে কত 1। ফাংশন অফ যদি বলতাম b তাহলে কি হইতো 2 × b - 3 2b - 3। তো এই কাজটা আমি সেম একইভাবে করব। একবার করব কি উপরের লিমিটটা হায়ার লিমিটটা এই ফাংশনে বসাবো, আর একবার হচ্ছে লোয়ার লিমিটটা ফাংশনে বসাবো। তাহলে আমি যদি এইখানে বসাই, এইখানে বসাইলে ফাংশন অফ এক্স এইখানে প্রথমে বসাবো কত 3, x এর জায়গায় 3⁵ ডিভাইডেড বাই 5 মাইনাস 2⁵ ডিভাইডেড বাই 5। তাহলে এইটা কত হয় 1/5 কমন নিলে 3⁵ মাইনাস 2⁵। এটা ক্যালকুলেশন করে আপনি বসায় দিবেন, কাজ শেষ। ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকলে একটা ম্যাথ, আরও একটা ম্যাথ করব, চলেন। এটা যদি কারো আপনারা স্ক্রিনশট দিয়ে নেন বা লিখে নেন, তাহলে আমরা ইন্টিগ্রেশনের আর একটা ম্যাথ দেখি, লিমিট দেওয়া ম্যাথ। আপনাকে দেওয়া হইল ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে গিয়ে 5 থেকে 7 x² dx। তো এইখানেও সেম কাজ, আগে হচ্ছে নর্মালি x² বাড়াও সূত্র দিয়ে করতে হবে 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1 লিমিট 7 5। তাহলে x³ ডিভাইডেড বাই 3, এটা অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করব 7 5। লিমিট দেওয়া কমপ্লিট। লিমিট দেওয়া কমপ্লিট হলে সেম এখন আমি কি করব, x এর জায়গায় এই মানটা ইনপুট করে দিব। ইনপুট করলে 7⁵ ডিভাইডেড বাই 3 মাইনাস 5⁵ ডিভাইডেড বাই 3, 1/3 কমন নিলে 7⁵ মাইনাস 5⁵। এইটুকু আমরা লিখে দেই, তাহলে কাজ শেষ। এখন ইন্টিগ্রেশনের তো 3টা কনসেপ্ট দেখলাম, তাহলে এইখান থেকে যদি আমি আপনাকে একটা HW দেই, আপনারা কমেন্ট বক্সে আপনাদের HWটা দিয়ে দিবেন। ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4 x⁻² dx, এইটা আপনারা HW করে কমেন্ট সেকশনে জমা দিবেন। তো ডিফারেন্সিয়েশন যখন করছি আমরা লেকচার 1টাতে, তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করি হচ্ছে যে কোনো ফাংশনের বা যে কোনো সরল রেখার ঢাল নির্ণয় করার জন্য। তো ইন্টিগ্রেশনটা করি কিসের জন্য বলছিলাম, ক্ষেত্রফল। আসলে কি ক্ষেত্রফলের জন্য ইন্টিগ্রেশনটা ইউজ করা হয়? তো দেখি আমরা আসলে একটা ইন্টিগ্রেশন করে কোনো একটা ক্ষেত্রফল বের করে যে আসলে ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা। তো আমরা লেকচার 1-এ যে গ্রাফটা এঁকেছিলাম সেই গ্রাফটা আবার একটু এখানে রিপিট করব। আমরা সেইখানে বিন্দু নিয়েছিলাম 3 2,
এক্স অক্ষ এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এইখানে একটা বিন্দু নিয়েছিলাম 3,2 আর একটা বিন্দু ছিল হচ্ছে আমার 6,8। এইখানে এই সরল রেখাটার দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র আছে সেই সীমাবদ্ধ ক্ষেত্রে আমি ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমি এইটাকে যদি যোগ করি, এই বিন্দুটার স্থানাঙ্ক কত 3,0, এই বিন্দুর স্থানাঙ্ক কত 6,0। তাহলে আমি এইখানে যে ক্ষেত্রটা পাইলাম সেই ক্ষেত্রটা কি ট্রাপিজিয়াম। দেখেন আমাদের লেকচার 1-এ এই দুইটা সরল রেখার ঢাল বের করছিলাম, লেকচার 2-এ আমি এই সরল রেখাটার ক্ষেত্রফল অর্থাৎ এক্স অক্ষের সাথে কতটুক এরিয়া আছে সে দুইটা নিয়মে বের করব। একটা নিয়ম বের করব হচ্ছে নর্মালি ট্রাপিজিয়ামের সূত্র, আর একটা হচ্ছে আমি ক্যালকুলাস দিয়ে বের করব। তাহলে আগে নর্মালি যদি বলি, এইখানে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল দেখেন এতটুক দূরত্ব কত, ওয়াই অক্ষ আবার এতটুক দূরত্ব হচ্ছে গিয়ে 2, এতটুক দূরত্ব কত 8, এতটুক কত 6 - 3, দ্যাটস মিন এতটুক হচ্ছে 3। তাহলে এইখানে যদি আমি আপনাকে বলি ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত 2 + 8 ইন্টু উচ্চতা কত 3। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। তাহলে এইটা কত হয় হাফ ইন্টু 10 ইন্টু 3, কাটাকাটি করলে 15। তার মানে এই যে আমার যে ক্ষেত্রটা ক্রিয়েট হয়েছে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 15 বর্গ একক। যদি দৈর্ঘ্য মিটারে থাকে মিটার, বর্গ একক আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমার কাজ হচ্ছে এই ফাংশনটার এই যে সরল রেখাটা, এই সরল রেখাটার সীমাবদ্ধ ক্ষেত্রফল আমি ভেক্টর ক্যালকুলাস অর্থাৎ ইন্টিগ্রেশনের সাহায্যে আমি বের করব। তাহলে এইখানে দেখেন ইন্টিগ্রেশন, এই যে সরল রেখাটা ছিল এই সরল রেখাটার সমীকরণ আমি পেয়েছিলাম লেকচার 1-এ। দেখেন করা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x - 4। আপনার সেইখানের এটা ছিল হচ্ছে 2x - 4 অর্থাৎ y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 2x - 4 ছিল। তাহলে 2x - 4 যেহেতু ছিল আমার কাজ হচ্ছে এই 2x - 4 এই লিমিট এই ক্ষেত্রটুকের ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের সাহায্যে বের করব। তাহলে ইন্টিগ্রেশনের সাহায্যে যদি বের করি ক্ষেত্রফল, দেখেন এইখানে y এর জায়গায় 2x - 4 লিখলাম। 2x - 4 লিখে এইখানে আমরা কি করতে পারি, তো এখানে আমরা কি করতে পারি, এইখানে আমি ফাংশনটা বসাইলাম। যেহেতু ক্ষেত্রটা তৈরি হয়েছে এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব dx। এখন এই জায়গায় যেহেতু আমার বিন্দু দেওয়া আছে লিমিটটা বসাইতে হবে। লিমিট বসানোটা খেয়াল করেন, করতেছেন এক্স অক্ষের সাপেক্ষে। এক্স অক্ষের এইটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থান, এই বিন্দুটা কত 3, এই বিন্দুটা কত 6। তাহলে এইটার লিমিটটা হবে হচ্ছে গিয়ে 3 থেকে 6। খেয়াল করেন এইখানে ফার্স্ট কাজ ফাংশন অফ এক্স বসাইছি। ফাংশন অফ এক্স এর জায়গায় 2x - 4 কোথা থেকে পাইছি, লেকচার 1-এ দেখেন এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমি বের করছি লেকচার 1-এ। লেকচার 2-এ এসে এইটা আমি ডাইরেক্ট বসায় দিছি। ক্ষেত্রটা তৈরি হয়েছে এক্স অক্ষের সাপেক্ষে, যদি ওয়াই অক্ষের সাপেক্ষে নিতাম তাহলে আমি ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম। যেহেতু আমি নিছি এক্স অক্ষের সাপেক্ষে dx নিছি, এক্স অক্ষ বরাবর লিমিট এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 4, দ্যাটস মিন 3 থেকে 6 পর্যন্ত লিমিট দেওয়া হয়েছে। তো এবার আমি নর্মালি ইন্টিগ্রেশন করি, দেখি কি হয়। ইন্টিগ্রেশন অফ 3 থেকে 6 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 3 থেকে 6 4 dx। 2 বাইরে পাঠায় দিলে 3 থেকে 6
এক্স ডিএক্স মাইনাস 4 বাইরে পাঠায় দিলে 3 থেকে 6 ডিএক্স। এইখানে ভালোভাবে খেয়াল করেন, এইখানে করলে 2 বাড়াও সূত্র x এর পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 লিমিট দেওয়া আছে হচ্ছে 3 থেকে 6 মাইনাস 4 শুধু dx কে ইন্টিগ্রেশন করলে হয় x লিমিট কত 6 3 2 x স্কয়ার ডিভাইডেড বাই 2 x স্কয়ার ডিভাইডেড বাই 2 লিমিট কত 6 3 মাইনাস 4 x এর পাওয়ার 6 3 2 6 স্কয়ার বাই 2 মাইনাস 3 স্কয়ার বাই 2 মাইনাস 4 6 মাইনাস 3 2 18 ডিভাইডেড বাই 2 সরি 36 ডিভাইড বাই 2 18 মাইনাস 9 ডিভাইড বাই 2 4.5 মাইনাস 4 ইন্টু 3 এটা কত হয় 18 থেকে 4.5 গেলে 4 13.5 ইন্টু 2 27 মাইনাস 4 3 4 12 কত হয় 15। মজার বিষয় দেখেন, আপনি শুধুমাত্র ট্রাপিজিয়ামের ফর্মুলা ইউজ করে ক্ষেত্রফল পাইছেন কত 15 বর্গ একক। আপনি ইন্টিগ্রেশন ব্যবহার করে এইখানে ক্ষেত্রফল পাইছেন কত 15 বর্গ একক। দেখেন তো দুইটা ক্ষেত্রফলই সেম আসছে কিনা। যেহেতু দুইটা ক্ষেত্রফলই আমার সেম, এইটা মিন করতেছে যে কোনো এরিয়া নির্ণয় করার জন্য আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারবো। যে কোনো এরিয়া যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারবো। তাহলে আপনার মনে এইখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে যে আপনি যদি ইন্টিগ্রেশন নর্মালি ক্ষেত্রফল বের করতে পারেন তাহলে ইন্টিগ্রেশনের কাজ কেন করতেছেন? আপনি যদি নর্মালি ঢাল বের করতে পারেন স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে তাহলে কেনই বা ক্যালকুলাস ইউজ করবেন? খুব সুন্দরভাবে অ্যান্সার শুনেন। ইন্টিগ্রেশন আপনি এটা করতে একটা সরলরেখা, বাট যখন আপনি পরাবৃত্ত পড়বেন, যখন আপনি একটা কার্ভ, ধরেন একটা ফ্লাইওভার সে কার্ভ হয়ে গেছে, যে কোনো একটা স্ট্রাকচার আপনি একটা গোলীয় স্ট্রাকচার বানাবেন, একটা গোলাকার ক্ষেত্রফল, একটা অধিবৃত্ত টাইপ কিছু বানাবেন, পরাবৃত্ত বানাবেন, সেইগুলোর ক্ষেত্রফল আপনি কীভাবে বের করবেন? সেইগুলো বের করার জন্য আমার এই ক্যালকুলাসের সাহায্য লাগে। প্রথমে করতে হয় কি ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব নিয়ে কাজ করতে হয়। ওই ক্ষুদ্র দূরত্বটা থেকে আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করি, ওই ক্ষুদ্র দূরত্ব দিয়ে আমরা পরে ইন্টিগ্রেশন করে ওই যে সারফেসটা আছে তার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আজকের লেকচার 1 এই যে আমরা প্লে লিস্টে লেকচার 1 ভেক্টর ক্যালকুলাসের দুইটা টপিক শিখলাম আমরা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের কাজও শিখলাম, ইন্টিগ্রেশনের কাজও শিখলাম, অ্যান্ড আমার ফর্মুলাগুলোরও কনসেপ্ট যেগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে এই পুরাটা টার্ম ডিটেলস আপনি পড়বেন হচ্ছে হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের অধ্যায় 9 ডিফারেন্সিয়েশন, অধ্যায় 10 হচ্ছে ইন্টিগ্রেশন। এইখানে জাস্ট ফিজিক্সের বেসিক কনসেপ্ট যতটুকু লাগে সেইটুকু দেখানো হয়েছে আপনাদেরকে, যে এইগুলো অ্যাটলিস্ট যদি কেউ জানেন ফিজিক্সের থিওরিগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই এইখান থেকে যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড হ্যাঁ, মনে রাখবেন এইটার পরে আসতেছে লেকচার 3। লেকচার 3তে আপনার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই তিনটা কনসেপ্ট আমরা শিখব। এই তিনটার জন্য আমাদেরকে লেকচার 3 দেখতে হবে। অ্যান্ড সর্বশেষে একটাই কথা সবাই মাথায় রাখতে হবে, ফিজিক্স ভয়ঙ্কর সুন্দর,
এই ভয়ঙ্করটাকে সুন্দর বানাইতে হবে আমাদের, এইটার জন্যই আমাদের প্রয়াস অ্যান্ড এইটার জন্যই আমরা পড়ব। অ্যান্ড সবাই ঠিকমতো পড়াশোনা করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।